সুদীপার বিক্রি হয়ে যাওয়া লকেটটা আদিত্য ফিরিয়ে এনে সুদীপার হাতে তুলে দিল এবং সুদীপার মন কেড়ে নিল। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে এমনটাই দেখতে চলেছি। সুদীপার পিসি বলে, সুদীপা দিদিমণি গো, এই বাক্সের মধ্যে একটা পুটলি ছিল, তার মধ্যে তোমার মা বাবার দেওয়া শেষ স্মৃতি একটা লকেট হার ছিল, তুমি সেটা কি করেছো, কোথায় সেটা? সুদীপা বলে, আমি ওই লকেটটাকে বিক্রি করে দিয়েছি, একজন বয়স্ক মানুষকে বাঁচাতে এটা আমাকে করতেই হতো। আর তখনই সুদীপার পিসি বলে, তুমি তোমার বাবা মায়ের শেষ স্মৃতিটা এভাবে বিক্রি করে দিলে? তখন সুদীপা বলে, যেই মানুষগুলোকে নিয়ে আমার বেড়ে ওঠা ছিল সেই মানুষগুলোই তো নেই আমার জীবনে, আমি তো তাদেরকে ছেড়েই বেঁচে আছি। তাছাড়া তাদের লকেটটা দিয়ে কি হবে? আমি যদি সেই লকেটটার জন্যই একটা মানুষকে সুস্থ করে তুলতে পারি, সেটাই আমার কাছে অনেক বড়। এইসব কথা আড়াল থেকে শুনে ফেলে আদিত্য সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক লকেটটা আমি ফিরিয়ে আনবো। তাই সে বেরিয়ে যায় এবং লকেটটা যে দোকানে বিক্রি করেছিল সেই দোকান থেকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে এবং সুদীপার হাতে তুলে দেয়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলি আমরা কিন্তু এমনটাই দেখতে চলেছি আদিত্য নিজে সুদীপা আর তার পিসির সমস্ত কথা শুনে বুঝতে পারে সুদীপা কোনো সামান্য মানুষ নয়, ওর মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। নাহলে কেউ রাস্তায় কুড়িয়ে পাওয়া মানুষের জন্য নিজের বাবা মার শেষ স্মৃতিটুকু বিক্রি করে দেয়। অন্যদিকে দেখা যায় চৌধুরী বাড়িতে রাত হলে সবাই যখন খেতে বসে, ঠিক সেই মুহূর্তেই ইন্দিরা মানে আদিত্যর মা কিন্তু খাবারটা খেতে পারে না। তার চিন্তা হয় তার ছেলেমেয়েরা কী করছে, কী খাচ্ছে। তখন দেখা যায় আদিত্যর বড় মা জিজ্ঞাসা করে, ইন্দিরা তুমি খাচ্ছ না কেন? তখন আদিত্যর বাবা বলে, ছাড়ো না বৌদি, তুমি ওকে নিয়ে এত কেন ভাবছো? ও খেলো বা না খেলো তাতে কারই বা কী যায় আসে? আদিত্য বলে, কাকাই তুমি কিন্তু এভাবে কাকিমাকে অপমান করতে পারো না। আদিত্যর বাবা বলে, এখন তো দেখছি তুই আদিত্যর মতো আমার সাথে মুখে মুখে তর্ক করছিস। আদিত্যর বাবা ইন্দিরাকে অপমান করে বলে, খেতে ইচ্ছে করছে না তো ওখানে নাটক করতে কেন বসেছো, উঠে যাও এখান থেকে। তখন ইন্দিরা বলে, ছেলে মেয়েগুলোর কথা আমার খুব চিন্তা হচ্ছে। আদিত্যর বাবা রেগে গিয়ে বলে, ওরা ওখানে চড়ুইভাতি করছে, পিকনিক বোঝো, ওরা পিকনিক করছে ওখানে। ওদিকে দেখা যায় সুদীপা আর আদিত্য মিলে খাবার দাবার রান্না করার জন্য সমস্ত কিছু জোগাড়জান্তি করে একটা উনুনে কড়াই বসায়। আর আদিত্য বলে, দেখি এটা আমি নামিয়ে দিচ্ছি। এটা বলে সে নামাতে গেলে খালি হাতে ধরতে গেলেই তার হাতটা পুড়ে যায়। ওদিকে সুদীপা সেই মুহূর্তে হাতটা নিয়ে জলের মধ্যে ঠেসে ধরে আর আদিত্য আর সুদীপা অনেকটা কাছাকাছি চলে আসে। খেতে বসে সঞ্চারী বলে, বড় মা না চাইতে আদিত্য সুদীপার হানিমুনটা করিয়ে দিল, যে বাড়ির বাইরে রেখে। আর এদিকে দেখো দাদা ভাই আর বড়দাদা ভাই আর পরমার হানিমুনটা হলো না। একথা শুনে কিন্তু অভ্র ভীষণ রেগে যায় এবং খাবার ছেড়ে উঠে চলে যায়। বড় মা বলে, সঞ্চারী তুমি বড্ড বেশি কথা বলে ফেলো। সঞ্চারীর বাজে কথা শুনে খাবার টেবিল ছেড়ে সবাই উঠে চলে গেলে সঞ্চারীর হাজবেন্ড বলে, সঞ্চারী এটা তুমি কি করছো? তুমি বুঝতে পারছো না ওরা যদি আমাদের পরে খেপে যায় তাহলে এক পয়সাও এখান থেকে পাবো না। সঞ্চারী বলে, এই বাড়িটা তোমারও। তখন সঞ্চারীর হাজবেন্ড বলে, আমার বাবা অনেক বছর আগে এই বাড়ি থেকে টাকা পয়সা তার যত হিসেব ছিল নিজস্ব সব অধিকার বুঝে নিয়ে চলে গিয়েছে। আর এখন যদি আমরা এরকম করি তাহলে কিন্তু এ বাড়ি থেকে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সঞ্চারী বলে, তুমি চিন্তা করো না তো, টাকার ব্যবস্থা আমি করেই ফেলতে পারি। তুমি জানো দাদা ভাই মানে পরমার স্ত্রী পরমার সাথে আদিত্যর কিন্তু বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। হ্যাঁ। তখন সঞ্চারীর হাজবেন্ড বলে, চুপ করো, এই কথাগুলো শুনতে পেলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে সঞ্চারী, তুমি থামবে? সঞ্চারী বলে, আমি একটা ভিডিও করে রেখেছি, দেখো এই ভিডিওটা দিয়েই আমি দাদা ভাইকে আর পরমাকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেব। ওদিকে রাত হতেই আদিত্য বলে, গুড নাইট, আমি আমার রুমে গিয়ে শুচ্ছি। আর ওদিকে দেখা যায় সুদীপা তার মা মানে রূপাকে নিয়ে বিছানায় যখন শোয়, সুদীপা অন্যদিক ঘুরে শুলে রূপা উঠে তার মাথায় হাত বুলায় এবং সুদীপা মনে মনে ভাবে, ওনার এই হাত বোলানোতে আমি এত শান্তি কেন পাচ্ছি, কে উনি? সুদীপা বলে, আপনি এরকম মাথায় হাত বোলাচ্ছেন, আমি জানি না কেন আমার এত স্বস্তি হচ্ছে। তখন রূপা বলে, তুমি জানো আমি একটা ঘুম পাড়ানো গান বলতে পারি, ঠিক দীপার মতো। দীপা যেমন সোনা রূপাকে গান গেয়ে ঘুম পাড়াতো, সেই একই গান রূপা কিন্তু গাইছে। রূপার গান শুনে পরমা যখন আউট হাউসে যায়, ঠিক তখনই অভ্র সেখানে যায় এবং পরমাকে বলে, পরমা তোমার এখনো লজ্জা হয় না, তুমি আদিত্যর রুমে ঢুকেছো? তখন পরমা বোঝাতে যায় যে না, আমি একটা গান শুনেই এখানে এসেছি, যে গানটা আমাকে ডাকছে, যে গানটা আমাকে ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। ওদিকে সুদীপা মনে মনে ভাবছি, এই গানটা শুনে তো আমিও ঘোরের মধ্যে চলে গেলাম, তবে সুদীপার সাথে এরকম কেন হচ্ছে? কিন্তু সুদীপার কথা কিছুতেই অভ্র বিশ্বাস করে না। আর এই চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আদিত্য উঠে এসে দেখে পরমা সেখানে। তখন পরমাকে অপমান করে বলে, তুমি আবার কেন এখানে এসেছো, তোমার কি লজ্জা হয় না? ওদিকে দেখা যায় সমস্ত ঘটনা সঞ্চারী ফোনে রেকর্ড করে রাখে। রূপা ছুটে যায় পরমার কাছে এবং পরমাকে জড়িয়ে ধরে বলে, এই তোরা মেয়েটাকে এভাবে বকছিস কেন? মেয়েটা কাঁদছে, তোরা দেখতে পাচ্ছিস না? পরমা রূপাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি যে গানটা করছিলে সেই গানটা আরেকবার করবে? রূপা আবারও সেই গানটা করে, পরমা আরো জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওদিকে সুদীপাও কিন্তু বিভোর হয়ে ওঠে। পরমা তারপর সেখান থেকে চলে গেলে সুদীপা বলে, দাদা তোমাকে আমি দাদা বলে রেখেছি, তাই বোন হয়ে তোমাকে একটা কথা বলতে চাই, পরমাকে তুমি ভেতর থেকে বিশ্বাস করার চেষ্টা করো, নাহলে এই সম্পর্ক কোনোদিনই ঠিক হন। সুদীপা বলে, আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি যে
ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। পরমা যখন কান্না করতে করতে বাইরে আসে, অভ্র সেখানে আসে আর অভ্র পরমাকে বলে, পরমা আমি তোমার প্রত্যেকটা কথা বিশ্বাস করতে চাই, আর সেই বিশ্বাসের মর্যাদা তোমাকে রাখতে হবে, তবে দেখবে এরকম ভুল যেন আর কখনো না হয়। এই বলে অভ্র সেখান থেকে চলে যায়। অন্যদিকে সকাল হলেই আদিত্য নিজে হাতে খাবার বানিয়ে সুদীপা আর সুদীপার মা রূপার জন্য নিয়ে আসে এবং বলে, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নাও, আমি কিন্তু তোমাকে নিয়ে মেডিকেল কলেজে যাব, আজ তোমার কলেজের প্রথম দিন। মেডিকেল কলেজে যেতেই কিন্তু দেখা যায় সুদীপাকে একজন ভদ্রলোক দেখেই পছন্দ করে নেয়। তবে কি সুদীপার জীবনে নতুন কেউ আসতে চলেছে? তার আসল পরিচয় কি সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ধন্যবাদ।